যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হচ্ছে আমরা এখানে অবস্থান করি। আমার আব্বু হচ্ছে মারা গেছে, আমার আব্বু জেলে থাকা অবস্থায় মারা গেছে। তো আমার এখানে আমার আব্বুর ব্যাটসম্যান আছে, আমার মামা আছে। আমরা চাই এনাদের সাজা শেষ হয়ে গেছে, অলরেডি অনেক বছর হয়ে গেছে, 3-4 বছর হয়ে গেছে সাজা শেষ, কিন্তু তাদেরকে ছাড়া হয় না। তাকে মিথ্যা সাক্ষী দিতে বলছিল, কিন্তু আমার বাবা মিথ্যা সাক্ষী দিতে রাজি ছিলেন না, যার কারণে আমার আব্বু 3.5 বছর জেল খাটছে। আমার আব্বু সাতক্ষীরাতে পোস্টিং ছিল, 41 রাইফেলস ব্যাটালিয়ন। আমাদের সৈনিকদেরকে সেবা বিস্তারে দিন। আমরা এদেশের যেহেতু আমরা কসম করে এসেছি, আমরা লাঞ্ছনার শিকার হয়েছি। আমরা চাই না আমরা কোনো বিশৃঙ্খলা করি এদেশে। আমরা ইনশাল্লাহ চাবো না কখনো কোনো বিশৃঙ্খলা করতে। আমাদের পরবর্তী পদক্ষেপ দেখি, আমাদের কমিটি আছে, কমিটি বসবে, বসে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তে আমরা অটল থাকবো। আচ্ছা, আমি আপনাদের সবারই জ্ঞাতার্থে একটু জানাই। আচ্ছা, আমি ডিসি রমনা, হ্যাঁ, মাসুদ আমার নাম। আমি আপনাদের সাথে এই যে যারা সাবেক বিডিআর সদস্য, ওনাদের সাথে দীর্ঘদিনে ওনাদের সাথে আমার প্রায়ই কথাবার্তা হয়, বিভিন্ন আন্দোলন সংগ্রামে দেখা হয়েছে। আমরা যেহেতু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকি, আমাদের সবসময় মনে থাকতে হয়। তো আজকে গতকাল থেকে কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে আমরা কথা বলছি। ওনাদের বিষয়টা ছিল যে ওনারা কথা বলতে চান, আলোচনায় বসতে চান, কেউ ওনাদের সাথে দেখা করতে যায় না। এরপরে আমি ওখানে থাকতেই, যেটা এই জাতীয় জাদুঘরের সামনে থাকতে কিন্তু আমি বলছিলাম যে আপনারা কাজ করেন, আপনাদের হচ্ছে ইয়েটা দেন, প্রতিনিধি দলের নামটা দেন, আমি এখান থেকে পাঠাই দেন, আপনারা যেখানে যাবেন সেখানেই চলে যান। ওইখানে মন্ত্রণালয়ে পাঠা দিচ্ছি, মন্ত্রণালয় কথা হয়েছে, কিন্তু ওইখানে কিন্তু আমার সাথে ওইখানে কিন্তু কথা শুনলো না। ওইখানে না শুনে চলে আসবে, ইচ্ছা করলে আমরা ওইখানে, আমরা যদি বেশি ভার হইতাম আসতে পারতাম না। তারপরে আমরা দেখি আমরা কিন্তু এখানে আসতে দিচ্ছি। এখন এরপরে যদি আপনারা আপনাদের মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে কথা বলা, আলোচনা করা। আমি তো পাঠাতে চাচ্ছি, আপনারা এখান থেকে ওখানে 5 জন চলে যান, আমাদের গাড়ির সহ আমি দিচ্ছি। আর আপনাদের যেটা আছে এখান থেকে, এটা যেহেতু সেন্সিটিভ জায়গা, এটা আমাদের দায়িত্ব নিয়ে এখানে কিন্তু আসছি এবং আমরা আছি, এখনো পর্যন্ত ভালো আছি। এইখানে কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না। আপনারা এখান থেকে ওইদিকে আমি পাঠাই দেবো, আপনারা এখান থেকে একটু শহীদ মিনারে চলে যান। এইটা যেহেতু অবৈধ সমাবেশ, এখানে 144 জারি করা আছে। আমি হচ্ছে কিছু এখানে আমার সিনিয়র অনেক সালে কোনোভাবে থাকা যাবে না। আমি 10 মিনিট সময় দেবো, এই 10 মিনিটের পরে কিন্তু থাকলে অবৈধ হবে না। এটা কিন্তু আমি কিন্তু এরা মানবো না। 10 মিনিট সময় দিলাম, দেখেন, আপনার চিন্তা করে দেখেন, এরপরে আমাদের জানান। 10 মিনিট সময়। ওখানে এসে তাদের সাথে আগে থেকে আমাদের কথা ছিল, ওখানে এসে তারা জানান দিয়ে 10 মিনিটের মধ্যে আবার চলে যাবে।
তাদের প্রতিনিধি পাঠায় দেওয়ার কথা নয়, এরকম একটা কথা ছিল, কিন্তু তারা ওইখানে আধা ঘন্টার মতো থাকার পরে বলে আর যাবেই না। যেহেতু যাবে না, তখন আমরা হচ্ছে ডিসকাস করার জন্য আমরা চেষ্টা করেছি। ওইখানে আমরা ওই যে ওয়াটার কালার দিয়ে জলপান মারা হয়েছে, সাউন্ড মারা হয়েছে, যদি আমরা পুশ করে এরপর ঠেলে নিয়ে গেছে। যেহেতু তারা একসময় বিজেপি ছিল সুশৃঙ্খল বাহিনীর সদস্য, আমরা কিন্তু তাদের উপরে খুব বেশি হার্ড হওয়ার চেষ্টা করি না যে অন্ততকে ঠেলে নিয়ে যাবে। ওইভাবে নিয়ে গেছি। এখন যান চলাচল স্বাভাবিক, রাস্তা ফ্রি। এখন ওরা আছে বিভিন্ন দিকে হয়তো ওই যে চলে যাচ্ছে আর কি, একটা শহীদ মিনারে বা শাহবাগের কোথাও একটা নিরিবিলি জায়গায় যাবে। এই হচ্ছে অবস্থা সর্বশেষ। আর আপাতত সমস্যা পুলিশ সদস্য এগুলো কাজে গেলে অনেক লোকজন, ওদেরও তো প্রায় 1200-1500 মতো ছিল। এখানে ধাক্কা দিতে গেলেও অনেক সময় ঝামেলা হয়েছে। আমরা কয়েকজনকে মনে হয় আপাতত ধরাও হয়েছে। তো আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে, আমিও হয়েছি। এখন এই হচ্ছে, যখন যেখানে 144 জারি করা থাকে ওইখানে তো 4 জনের বেশি এমনিতে সমাবেশ যাওয়াই যায়। ওখানে শান্তিপূর্ণ বা অশান্তিপূর্ণ বিষয় না, ওখানে যেভাবেই থাকুক ওইখানে হচ্ছে ডিসকাস করাটাই আমার হচ্ছে মূল কাজ, আইনের যে বিষয়টা। এখানে আমরা ওইখানে তো থাকতে দিব না, আমরা ওয়ার্নিং দিয়েছি, বহুবার চেষ্টা করছি, না গেলে তো শেষ পর্যন্ত আমাকে ডিসকাস করতেই হবে। খাবারের জন্য কান্না করছে একটি শিশু, মায়ের চোখে অশ্রু, বাবার চোখে অসহায়তা। গাজার প্রতিটি ঘরে যেন চলছে এই একই করুণ চিত্র। এক টুকরো রুটি কিংবা 1 চামচ দুধ এখন গাজাবাসীর জীবনের বড় স্বপ্ন। মধ্যপ্রাচ্যের গাজা উপত্যকায় এখনও চলছে ভয়াবহ মানবিক সংকট। দীর্ঘদিন ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে শুধু বোমায় নয়, এবার ক্ষুধার মাধ্যমে মরছে মানুষ, বিশেষ করে শিশুরা, যাদের জন্মই যেন এখানে এক অনিশ্চয়তা। খান ইউনিসের নাসের হাসপাতালের চিকিৎসক ডাক্তার আহমেদ আল ফাররা জানিয়েছেন, হাসপাতালের ওয়ার্ডে এখন শিশুরা শুধু হাড্ডি ও চামড়ার অবয়বে রূপ নিয়েছে। ফর্মুলা দুধ নেই, মায়েরা নিজেরাও এতটা অপুষ্টিতে ভুগছেন যে সন্তানদের দুধ খাওয়ানো সম্ভব হচ্ছে না। এখন গাজায় প্রতিদিন প্রায় 112টি শিশু ভর্তি হচ্ছে অপুষ্টির কারণে, আর বহু শিশু মারা যাচ্ছে শুধুমাত্র না খেয়ে। 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত কমপক্ষে 66টি শিশু সরাসরি অনাহারে মারা গেছে। 27 বছর বয়সী হানা আল তাউইল বলেন, আমার 13 মাসের ছেলেটি কথা বলতেও শেখেনি। বুকের দুধ তৈরি হয় না, শিশু খাদ্যও নেই। রাতের বেলা 1 টুকরো রুটি ওর পাশে রেখে ঘুমাই, যদি খাবারের খোঁজে কান্না করে। গাজায় এখন যা ত্রাণ ঢুকছে তা মোটেও পর্যাপ্ত নয়। জাতিসংঘ বলছে প্রতিদিন অন্তত 500টি ট্রাক দরকার, অথচ ঢুকছে 50টিরও কম। এমনকি যেসব শিশুদের জন্য দুধ বা খাবার আসে তাও মাঝে মাঝে ইসরায়েলি বাহিনী জব্দ করছে, এই অভিযোগও উঠেছে। এক মার্কিন চিকিৎসকের ব্যাগ থেকে 10টি শিশু খাদ্যের কৌটা জব্দ করা হয়। চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার ডায়ানা নাজ্জাল বলেন, এই দুধগুলো অকালে জন্ম নেওয়া শিশুদের জন্য ছিল। একজন নবজাতকের দুধ দিয়ে কিভাবে নিরাপত্তা বিঘ্নিত হয়। যে সামান্য খাবার আছে তার দাম আকাশ ছোঁয়া। 1 কৌটা ফর্মুলা দুধ কিনতে লাগছে $50, যা সাধারণ দামের 10 গুণ বেশি। চিকিৎসকরা বলছেন, এই অপুষ্টি কেবল এখনই নয়, সারা জীবনের ক্ষতি ডেকে আনছে। এই শিশুদের মস্তিষ্কের বিকাশ থেমে যাচ্ছে। পরবর্তী সময়ে খাবার পেলেও তারা স্বাভাবিক হতে পারবে না। শিশুরা যখন মরতে শুরু করে তখনই বোঝা উচিত দুর্ভিক্ষ আসন্ন। এটা শুধু সংকট নয়, এটা সতর্কবার্তা। গাজার চিকিৎসকরা বারবার বলছেন, সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে। সমাধান একটাই, যুদ্ধ থামাতে হবে, সীমান্ত খুলতে হবে এবং শিশু খাদ্য প্রবেশ করতে দিতে হবে। না হলে সামনে শুধু মৃত্যু আর কান্নার গর্জন শুনতে হবে। আপনি বলছেন যে না বলা, আপনি বলছেন যে আসছেন, এটা বলেন।
আসছেন, আবার না করেন কেন? আপনি বলছেন যে না না কেন? না বলা আপনি বলছেন যে আসছেন, এটা বলেন। আপনার নাম কি? যেমন হয়তো স্যার। গাড়ি তো আপনার নামে না, ভাই গাড়ি আমি নতুন কিনছি। তার নাম কি? এই দেন ভাই আমি আমি আপনাকে জিজ্ঞেস করছি তার নাম কি? আমাকে আমি যা জিজ্ঞেস করি তার উত্তর দেন। তার নাম আবু বলে, আপনার নাম উপর আমার নাম কেন আপনার লাইসেন্স কোথায়? আপনার লাইসেন্স কোথায়? ওয়াহেদুল আপনার নাম, তাহলে নামই তো পরিবর্তন করে না। লাইসেন্স আপনার বাবার নাম বলেন তো? বসিরউদ্দিন মন্ডল। আপনি হেলমেট পরেন নাই, আর হচ্ছে আপনার তিনজন উঠছে, আপনার পড়তে হবে তো। এটা তো আপনি একটা অন্যায় করছেন না, এটা তো নেক্সট টাইমে না হয়। আমি একটা মামলা দিচ্ছি আপনাকে, আর একজন মানুষ আপনি রাইখা যাবেন। আপনি শুনেন, আমি একটা মামলা দিচ্ছি, আপনি যদি আগে কথা বোঝার চেষ্টা করেন, যদি রাস্তায় একটা দুর্ঘটনা ঘটে তাহলে কেমন হবে? তাহলে কেমন হবে? আমি শুধু ধীরে ধীরে চালাচ্ছি স্যার, এটা ধীরে ধীরে, এটা রিক্স হয় না, যে ছোট গাড়ি, এটা কি যে ছোট গাড়ি, এই গাড়িতে কি তিনজন ধরানো উচিত হচ্ছে না? আপনি কেস দিন না স্যার। কেন কেস দিব না? আপনি অন্যায় করছেন না? স্যার অন্যায় করছি, এখন অন্যায় করছি স্যার। আমি একটা মাফ করলাম, সবগুলো মাফ করা যাবে না, নিয়ম তো মানতে হবে আপনাকে। আমি না না, আমি ছোট একটা দিচ্ছি। দুইজন যাওয়ার কথা, আপনারা তিনজন উঠছেন, আমি একটা যাওয়ার হেলমেট পরেন নাই। এটা আপনার জীবনের নিরাপত্তার স্বার্থে, এটা আমার কিছু না, এটা আপনার নিরাপত্তা। আমি একটা ধারা আপনাকে কম দেওয়া দিচ্ছি, সমস্যা নেই। তিনজন ওটা 2000 টাকা ধরে। আপনি শুনলেনি, হেলমেট পরে না, তিনজন উঠছে এই কারণে। এই যে অভিযান পরিচালনা করছে এই বিষয়ে আপনার মতামত কি? মতামত যদি আমরা অন্যায় করছি, অন্যার কারণে দিছি। আপনার কি মনে হয় যে ওই অভিযানগুলো পরিচালনা করা, রেগুলার পরিচালনা করা হোক, এই বিষয়ে আপনার না, এটা আমার ভুলের কারণে হয়তো আমি ইয়ে হলাম, হয়তো আর আমার ভুল হবে না নেক্সট টাইম, এটাই। স্বীকার করেন আপনার যে ভুল হয়েছে? হ্যাঁ, ভুল হয়েছে। সহি সালামতে কোনো সমস্যা নেই, কোনোই নাই, খুব সুন্দরই করছে, মোটামুটি ওখানে চারিদিকে ভালো দেখা দিতেছে। হ্যাঁ, এটা আমরা খুশি, এই জামাই নিয়ে আসলো, আমরা নিচতে আসছি, আবার মনে করতেছি এই করে গাড়ি আসতেছে, গাড়ি এই যে এই যে 9 বছর ধরে আসছি, আপনার 9 মাস পর আসছে। আসলে দেশের বাইরে থেকে যখন আসছি অবশ্যই ভালো লাগে, কিন্তু তারপরে দেখা গেছে প্রবাসে থাকি তো দেশের মানুষের দেখলে এমনিতেই ভালো লাগে। আমি সৌদি আরব থাকি, দামামে। আপনার লাস্ট 9 মাস হয়েছে আসছি, থাকি আপনার 9 বছর ধরে। এইরকম কোনো কিছু হয় নাই আমার সাথে। বর্তমান অবস্থা ভালোই আছে, আগের থেকে অনেক ভালো। বর্তমান সরকারে মোটামুটি অনেক কিছু ভালো আছে, আমরা খুশি। উন্নত দিক দিয়ে বলতে আমাদের মাঝে মধ্যে দেখা গেছে কি আপনার লাকিজ আসতে একটু লেট হয়ে যায়, তো ওই দিকে দেখা গেছে কি অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়, এতটুকুই। বাট এমনিতে মোটামুটি ডিসিপ্লিন মোটামুটি আগের থেকে অনেক ভালো আছে। এনেকে মনে করেন আর ভালো পাইছি না, অনেক কষ্ট করছি, আবার যে কোনো কারণ প্রসেস করে ভিসা লাগাইছি। আর বাংলাদেশের এয়ারপোর্টে তো অনেক সমস্যা, অনেক সমস্যা। যেমন মনে করেন আমরা সিরিয়াল ধরি, এই সিরিয়াল এই সমস্যা বেশি, একজনের টেলে আরেকজন যায়, কোনো সিরিয়াল নাই, অনেক সমস্যা। হ্যাঁ, আগের থেকে অনেকটা ভালো লাগে। ভালো কিছু করার জন্য বাবু ভালো একটা সৌদি আরব ওনার 2-3 বছর বা 5 বছর মা ভাই বোন। আমাদের দেশে তো কোনো নীতি নাই যে একটা চাকরি করে খাবো বা একটা কি করে খাবো, এরকম তো নাই। যে জন্য না বিদেশে যাওয়া লাগে না, আমাদের দেশে তো সবসময় চাকরি থাকো, বাহির দেশের মতো সুযোগ সুবিধা থাকতো, তাহলে আমাদের দেশে থাকতো। আমাদের তো বাহির দেশের মতো সুবিধা নাই। 4 লাখ
টাকার মতো লাগবে না, কোম্পানির মধ্যে দিতেছি, কোম্পানি অফিসের মধ্যে ট্রাভেলসের মধ্যে মানে 1 নম্বর গেট না 2 নম্বর গেট। আমি খালি এই মুহূর্তে খালি মেঘে দূরে আমার আনছি, এখন কই থাকতাম 1 নম্বর গেট না 2 নম্বর গেট। এরকম হয় যে অনেকে মামলা আমাদের আগে দিল, তাহলে ধরে নিয়ে যায়। আমরা তো মামলা দেন, আমি তো স্টুডেন্ট ছিলাম না, আমি স্টুডেন্ট বর্তমানে, আমি বর্তমানে এখন কর্মজীবনে কাজ পেয়েছি। আবুধাবিতে ছিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এমনি আমার রানিং চলতেছে মনে করেন 18 বছর চলতেছে, কিন্তু এখন আসছি আমি মনে করেন এই 1.5 বছর পরে ছুটিতে আসছি। জি আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। না এমনি কোনো দুঃখের কোনো ইয়ে নাই, তবে হ্যাঁ সাবানটা মনে করেন একটু জলদি করে যদি আসে তাহলে ভালো। সাবানটা আসতে অনেক লেট হয়ে যায়। আরও হলো অনেক কিছু আছে মনে করেন যে প্রবাসীর অনেক প্রবলেম আছে, এগুলো এখন সব তো মনে করেন ইয়েও করা যাইতেছে না। এগুলো যদি ইয়ে করা যায় তাহলে অনেক ভালো হয় আর কি। সমস্যা আর কোনো কিছু হয় নাই, সমস্যা শুধু এতটুকু হয়েছে সাবানটা আসতে মনে করেন আধা ঘন্টা লেট হয়েছে, এতটুকু। আর বিমানের ভিতরে আপনার কোনো সমস্যা হয় নাই। হ্যাঁ অনেক, আমিও ইউটিউবে দেখি বা ইয়ের মধ্যে দেখি আলহামদুলিল্লাহ। না আমার আলহামদুলিল্লাহ এরকম কোনোদিন হয় নাই এই পর্যন্ত, এখনও হয় নাই। বা এখন এই যে আমার সাবান নিয়ে আসছি কোনো সমস্যা হয় নাই। আবার যাবো মনে করেন 4 মাস পরে যাব। সরকারের মনে করেন প্রবাসীর জন্য অনেক ইয়ে আছে, মনে করেন প্রবাসীর যে লাশটা আছে না, মনে করেন প্রবাসীর লাশটা যদি সরকারও বহন করে। তাছাড়া টিকিটের যে ইয়েটা আছে, টিকিটের কিন্তু দাম অনেক বেশি। যেমন আমি টিকিট আপ ডাউন করতে পারি না এই টাকার জন্য, সিঙ্গেল টিকিট করে আসছি, কিনলে টিকিটের দাম বেশি। যদি টিকিটের দামটা একটু কমায়, ওনারা কমে নিয়ে আসে, তাহলে আমাদের জন্য অনেক ভালো, বুঝছেন। উন্নত মনে করেন যে যারা ইয়ে করে এখানে ইয়ে আছে কাজ করতেছে, এরা যদি আর একটু ফাস্ট হয় তাহলে অনেক ভালো। এমনি বিমানে ঠিক আছে, বিমানের ভিতরে ওকে কোনো সমস্যা নাই, কিন্তু এইখানে আসার পরে একটু লেট হয়ে যায়। এরা যদি আর একটু ফাস্ট কাজ করে তাহলে আমাদের জন্য আর অনেক ভালো হয়। এখানে সিরিয়ালে আসা মনে করেন আমার ট্রেন অলরেডি একটা মিস হয়ে গেছে। আমি ট্রেনের টিকিট করে আসছিলাম, কিন্তু একটা মিস হয়ে গেছে, কি লেগে ওই আস্তে আস্তে লেট হয়ে গেছে। এর জন্য এটা কাজটা একটু ফাস্ট করলে আমাদের জন্য অনেক ভালো। এইটাই। সৌদি আরব থেকে আমি প্রায় 9 বছর হয়েছে। না না, আমি এর আগে আসছিলাম 2 বার ছুটিতে। এখন কোম্পানিতে এটা সমস্যা হয়েছে, বেতন নিয়ে ঝামেলা হয়েছে। প্রায় 4 মাস একটানা মানে কোম্পানি থেকে বেতন দেয় নাই, এই জন্য আপনার এই পুরো এক্সিটে আসছি আর কি। কোম্পানিতে খুব সমস্যা। বাংলাদেশ তো আসলে সবারই ভালো লাগে, যেহেতু মাতৃভূমি, এটা সবার কাছে অন্যরকম একটা ফিল কাজ করতেছে। কারণ এই জায়গায় আসলে মনে হয় যে এটা আমার দেশ। না না, সুন্দর পরিবেশ, এখন আগের মতো কোনো ইয়া নাই, খুবই সুন্দর, খুবই এরকম আগে কখনো দেখিনি এরকম সিস্টেম। দেখেন আসলে এটা সচরাচর হয়ে থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিতভাবে এটা হয়ে থাকে। তবে আমার দৃষ্টিতে যতটুকু মনে হয় আপনি এখন খুবই সুন্দর পরিবেশ, আগের মতো নাই। আর যদিও হয়ে থাকে 1001টা যদি হয়, সচরাচর হয়ে থাকে। আমি মনে করি যে নতুন টার্মিনাল ইয়া করছে ওইটাতে যদি নতুন সুযোগ করে দেয় বা এটা যদি ইয়াটা কমায় দেয়, তাহলে আমাদের জন্য আরো অনেক বেশি ভালো হবে আর কি, জনগণের জন্য। আবুধাবি বেশি দিন হয়েছে না তো, 6 মাস হয়েছে। ভালো, বাংলাদেশ তো দেশের মানুষকে দেশে আইলে ভালো লাগবে অবশ্যই। আমাদের তো কিছু হয়েছে না আল্লাহ দিলে, মানে আগে যদি হয়ে থাকে এটা হচ্ছে তাদের ব্যাপার, মানে আমরা তো আছি সুষ্ঠু মতো ইনশাল্লাহ। ওখানে তো বর্তমান দেখতেছি ভালোই। বাংলাদেশের যে নতুন টেলিকমিউনিকেশন লাইসেন্সিং পলিসি হচ্ছে, সেই পলিসি নিয়ে আপনাদেরকে কিছুটা আপডেট দিব। এর পাশাপাশি আমরা বর্তমানে পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন এবং আইসিটিতে কী করছি তার উপরে কিছুটা ব্যাখ্যা উপস্থাপন করব। আপনারা জানেন যে বিগত 2রা মে 2025 বিকেআরসি সেমিনার হলে আমরা একটা কনফারেন্স করেছিলাম মূলত টেলিকম পলিসি নিয়ে, মাল্টি স্টেক হোল্ডার, সেখানে সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদের অনেকে উপস্থিত ছিলেন। তো সেদিন আমাদের ইন্টারনেটকে বিশ্বের অন্যতম নিকৃষ্ট বলে একটা মতামত। তো সেখানে আমাদের মূল চ্যালেঞ্জ হলো এই নিকৃষ্ট ইন্টারনেটকে কিভাবে একটা মানসম্পন্ন এবং উচ্চ গতির ইন্টারনেট আনা যায়। তো সেজন্য আমরা ভেবেছি যে বর্তমানে যে টেলিকম লাইসেন্সিং পলিসিটা আছে, এই পলিসিটাকে সংশোধন করতে শীর্ষ কনসালটেন্ট ডেভিড রজারসনকে এই কাজের জন্য পাঠিয়েছিল, এবং এই স্টাডি করার মাধ্যমে তারা বাংলাদেশকে দেখিয়েছিল যে বাংলাদেশের টেলিকম লাইসেন্সিং যে রেজিমটা, এটা অনেক বেশি হায়ারার্কিক্যাল। মোবাইল কোম্পানিগুলো যখন বিভিন্ন ধরনের জালিয়াতি কিংবা রেভিনিউ লিকেজের কারণ ঘটাচ্ছিল, তখন ILDTS পলিসি নামে একটা পলিসি করা হয়। এই পলিসির মাধ্যমে যদিও তার উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু এই পলিসিকে ব্যবহার করে বিগত স্বৈরাচারী সরকার লাইসেন্সিং রেজিম প্রবর্তন করে
এবং এই রেজিমটা দিন শেষে মধ্যস্বত্বভোগীদের সুবিধা দেয় এবং এই সুবিধাগুলোর মাধ্যমে আমরা দেখেছি প্রায় ৩,৪০০-র বেশি লাইসেন্স বরাদ্দ করা হয়েছে বিগত 15 বছরে। আমরা চাচ্ছি এই স্বত্বভোগী যারা ভ্যালুয়েট করছে না, যারা সামান্য কয়েক কোটি টাকা বিনিয়োগ করে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, যাদের আন্তর্জাতিক মানসম্পন্ন কোনো লাইসেন্সিং স্বীকৃতি নাই, আমরা চাচ্ছি পুরো লাইসেন্সিং ব্যবস্থা থেকে সেই মধ্যস্বত্বভোগী যারা টোল কালেক্টর হিসেবে কাজ করছে, সর্বোচ্চ 50 কোটি টাকা বিনিয়োগ করে 400 কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়া হয়েছে এবং সেই বছরে হাতিয়ে নেওয়া হচ্ছে এবং সেই অর্থ সরকারকে দেওয়া হচ্ছে। অর্থাৎ যেখানে 95% অর্থ সরকারকে রেভিনিউ হিসেবে দেওয়ার কথা ছিল, সেখানে মাত্র 50% দিয়ে বলছে যে তারা সরকারকে অনেক রেভিনিউ দিচ্ছে, নতুন লাইসেন্সিং পলিসিতে এই টাকা গচ্ছা যাবে। কিন্তু আমরাও সুস্পষ্টভাবে বলতে চাই, আপনাদেরকে মাধ্যমে বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চাই, নতুন টেলিকম পলিসি আন্তর্জাতিক মান এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা এবং জিএসএমএ সহ বিভিন্ন আন্তর্জাতিক অ্যাসোসিয়েশনের প্রস্তাবনা মতে যেই প্রস্তাবনা করা হয়েছিল, যেখানে লাইসেন্সিংয়ের স্তরগুলোকে কমানো হবে, যেখানে লাইসেন্সিংগুলোকে ক্ষমতায়ন করা হবে এবং একই সাথে পাশাপাশি দুইটা লাইসেন্সের মধ্যে একটা সমন্বিত ইন্টারঅপারেবিলিটি করা হবে, সে মতেই আমরা কাজ করছি। এই জন্য আমরা বিটিআরসির মাধ্যমে প্রায় 4টা স্টেজ কনসালটেশন করেছি, স্টেক হোল্ডারদের সাথে আলাদা আলাদাভাবে কনসালটেশন। এই মুহূর্তে আমরা ইন্টারমিনিস্ট্রিয়াল কনসালটেশন করছি এবং এই ইন্টারমিনিস্ট্রিয়াল কনসালটেশন শেষ হলে আমরা এটা লেজিসলেটিভ ভেটিংয়ের মাধ্যমে ভেটিংয়ে পাঠাবো এবং পরবর্তীতে সেটা ক্যাবিনেটে ওঠানোর চেষ্টা করা হবে। আমরা চেষ্টা করছি ডেমোক্রেটিক ওয়েতে গণতান্ত্রিকভাবে যতগুলো মতামত এসেছে, এখনও পর্যন্ত আমাদের কাছে দেশি বিদেশিদের কাছ থেকে কয়েকশো মতামত এসেছে, এই মতামত অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি। সম্প্রতি একটি রাজনৈতিক দল আমাদেরকে একটি সংবাদ সম্মেলন করে কিছু পরামর্শ দিয়েছেন, আমরা সেগুলো আমলে নেওয়ার চেষ্টা করেছি। আমরা চাই লাইসেন্সিং স্টেজগুলো বর্ডারিং ব্যবস্থা সহজ হয়। এখন আমরা কেন এই কাজটা করছি? এই কাজটা এই জন্য করছি, বাংলাদেশে টেলিযোগাযোগের যে সেবা, এই সেবার মান কম এবং দাম বেশি। যদি মান বাড়াতে হয়, অর্থাৎ ইন্টারনেটকে গ্রাহক পর্যায়ে, গ্রামগঞ্জ থেকে শহরের গ্রাহক পর্যায়ে ভালো করতে হয়, স্পিড বাড়াতে হয়, তাহলে আমাদেরকে দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে যে সরকারের যে কর ব্যবস্থাপনা, এই কর ব্যবস্থাপনায় বর্তমানে 50% কাছাকাছি রাজস্ব আহরণ করা হয়। এখনই বড় ধরনের সিদ্ধান্ত নিলে সরকারের রেভিনিউ শক আসতে পারে, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সেই পথে না হেঁটে বরং যারা এই লাইসেন্স থেকে অন্যায়ভাবে টোল কালেক্ট করছে, আমরা তাদেরকে রিমুভ করে দিব। সনকানি মারছে তখন লাগছে ইয়া হয়, পরবর্তী পদক্ষেপ আমরা আমাদের দাবি না দেওয়া হয় পর্যন্ত আমরা এখান থেকে যাবো না। ভাই আমরা তো আমরা রাস্তায় দাঁড়িয়ে আমাদেরকে আরষ্টুকু আমরা করতে যাচ্ছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর। আজকে নির্যাতনটা হলাম আমাদের এই বয়সে এসে, আমার 64 বছর বয়স। আমাদের আলটিমেটাম বলছিল যে আমরা আমাদের দুঃখগুলো প্রধান উপদেষ্টা স্যারের কাছে বলবো, এইটাই তো আলটিমেটাম আর কি। সেটা আমি শুনতে পাই নাই, আমি জানি না, আমি পিছনে ছিলাম। আঘাত করা হয়েছে এখন তো আমি জানি না ভাই, আমরা তো জাস্ট সাধারণ লোক, আমাদের দাবি দেওয়ার জন্য আসছিলাম, এখন কি করে না করে তার জানি না। এখন আমাদের এখানে যারা নেতৃত্ব দেয় তারাই এটা বলতে পারে, আমি হুজুকে বাঙালির মতো আমাদের নেতৃত্ব পাইলেই হয়, আমাদের তো আর কিছু লাগে না। আমাদের ছেলে মেয়ে নিয়ে কি করেন, অসম্মান করি নাই,
পুলিশ ভাইয়ের উপর আমরা অসম্মান করি নাই, কোনো গায়ে হাত দেয় নাই, বুঝতে পারছেন? না না প্রশ্নই আসে আমরা পুলিশ ভাইয়ের উপরে কোনো আক্রমণ করি না। আমরা তো ট্রেনিং বলতে পারবে না, কোনো স্যার বলতে পারবে না যে আমরা কোনো আক্রমণ করছি ওনাদেরকে। ওনাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান করি আমরা, কিন্তু তারা আমাদেরকে আজকে গুলি করেছে, আমার ভাইদেরকে মারছে, ব্যর্থঘাত করছে, আমাদের জলকামান করছে, আমাদের সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছে। 10 জন লোক অ্যারেস্ট, তাদের কাছে অ্যারেস্ট আছে এবং কিছু লোক হাসপাতালে আছে। আমরা দাবি চাই তাদেরকে ছেড়ে দেখ। কিছু হয়নি, আমাদের ন্যায্য দাবির জন্য আমরা যমুনা অভিমুখী করছি। আমরা ন্যায্য দাবি, সঠিক বিচারের জন্য আমরা সঠিক বিচার পাইনি, এই সঠিক বিচারের জন্য যমুনা অভিমুখী করছি আমরা। আহত কতজন হয়েছে এটা আমরা বলতে পারবো না ভাই, বহুতজন আহত হয়েছে, আপনারা ভালো জানেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন, আমার সামনে তো 10-12 জন আমি দেখছি, আমি তো গুনি নাই। এই যে ন্যায্য বিচারের জন্য আমরা যমুনা অভিমুখী। আমরা ওখানে গত 22 তারিখ থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি করতেছে, অবস্থান শান্তিপূর্ণ অবস্থান। সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাই নাই, সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাতা, সরকারের পক্ষ থেকে কোনো সাড়া দিতে পারতাম, আমরা যমুনা অভিমুখী করতাম না। বলতেছি তো, বারবার বলতেছি, আমরা নিরপরাধ অপরাধ করি নাই। সঠিক বিচার পাওয়ার জন্য যমুনা অভিমুখী। যারা আমাদের সমকারক যারা আছে, প্রতিনিধি যারা আছে, তারা বসা কি করবে তারা বোঝে ভাই, তারা তখন জানে স্যার ভাই, বুঝা যায়, স্যারই জানে, একমাত্র আল্লাহ জানে। আর আমি নিরপরাধ কোনো অপরাধ করি না, আমি তো তখন জুনিয়র সৈনিক, আমার ব্যাটালিয়নের জুনিয়র সৈনিক। আমার আর সৈনিক হলে ডিপার্টমেন্টে জুনিয়র সৈনিক হলে গাছকে সালাম দিতে হয়। এখন স্যারই জানে আর আল্লাহ জানে। আমার 3 দিন ডাকছে রাত 12টার সময়, ডিউটি ছিল, কিন্তু তিনি একটা সেনা অফিসারকে বাঁচায় নাই, কোনো সেনা অফিসারকে বাঁচায় নাই। তিনি আরো সেনা অফিসারকে হত্যা করার জন্য নীরব ছিল। আজ তিনি সেনা প্রধান, না হলে ওনার মতো সেনা বাহিনীর প্রধান উনি হতে পারে না। ভালো ভালো চৌকস অফিসার বিডিআর ছিল, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাই আমরা আপনাদের মাধ্যমে, আপনারা জাতির বিবেক, আপনারা জাতির মেরুদণ্ড, আপনারা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সকল খবর তুলে আনেন। আপনারা দেখেছেন দীর্ঘ 16 বছরে আমাদের বিডিওর দ্বারা কোনো অন্যায় হয় নাই, কিন্তু আপনারা দেখছেন এই দেশের সকল বাহিনী গাদা পর্যন্ত, ক্যান্টনমেন্টে নারী পর্যন্ত দর্শন করা হয়েছে, কিন্তু একটা বিডিআর করে নাই। পুলিশেরা কিভাবে নির্মমভাবে এই দেশে মানুষের উপর হত্যা করেছে। আবু সাইদ একটা গুলি লয় নাই, একটা রানি লয় নাই, নির্মমভাবে বুক পেতে দিয়েছে, তাকে হত্যা করা হয়েছে। এখন হাজার হাজার পুলিশের চাকরি চলে যাচ্ছে। এই যে ব্যারিকেড দিয়েছে তাদের সম্মানার্থে বলি, আমরা উঠানো এগুলা কোনো ব্যাপার না, এগুলো আমরা ট্রেনিং করছি, 2 জন লোক একটা উঠেই ফেলাম। ইনশাল্লাহ আমাদের ন্যায্য দাবির ভিত্তি আপনারা সম্মান জানান, নাইলে দেশের জনগণ আপনাদের ছাড় দেবে না। জনগণ কিন্তু এখন বুঝতে শিখেছে, স্বৈর শাসককে এদেশ থেকে তাড়িয়ে দিতে সাহায্য করেছে, বুক পাততে শিখেছে আমাদের ন্যায্য অধিকার।
ونطبع على قلوبهم فهم لا يسمعون تلك القرى نقص عليك من পবিত্র হজ পালন শেষে ইতোমধ্যেই দেশে ফিরেছেন ৬৬,৩৬২ জন বাংলাদেশি হাজি। তারা ফিরেছেন মোট ১৮৫টি ফ্লাইটে করে। এর মধ্যে ৫,০০৭ জন হাজি ফিরেছেন সরকারি ব্যবস্থাপনায় এবং ৬১,৩৫৫ জন হাজি ফিরেছেন বেসরকারি ব্যবস্থাপনায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফিরেছেন ৩১,১৬৫ জন, সৌদি এয়ারলাইন্সে ২৬,৪২১ জন, এছাড়া ফ্লাইনাস এয়ারলাইন্সে ৮,৭৭৬ জন হাজি দেশে ফিরেছেন। প্রথম ফিরতি ফ্লাইটটি ঢাকায় পৌঁছায় ১০ জুন, যেখানে ছিল ৩৬৯ জন হাজি। আর এই প্রতিবেদন তৈরি হওয়া পর্যন্ত দেশে ফিরেছেন মোট ৬৬,০০০-এর বেশি হাজি। চলতি বছর হজ পালনে গিয়ে এখনো পর্যন্ত ৪৩ জন বাংলাদেশি শাহাদাত বরণ করেছেন। তাদের মধ্যে ৩২ জন পুরুষ ও ১১ জন নারী। তাদের মধ্যে ২৬ জন মারা গেছেন মক্কায়, ১৩ জন মদিনায়, ৩ জন জেদ্দায় আর ১ জন আরাফায়। মৃত্যুর কারণগুলো বিস্তারিতভাবে প্রকাশ করা না হলেও বেশিরভাগই বয়সজনিত জটিলতা ও হজের ক্লান্তির কারণেই হয়েছে বলে জানা গেছে। এবছর মোট হজযাত্রী ছিলেন ৮৫,৩০২ জন। প্রথম হজ ফ্লাইটটি ঢাকা ছাড়ে ২৯ এপ্রিল, শেষ ফ্লাইটটি যায় ১ জুন। এবছর মোট ২২০টি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। হজ একটি বড় দায়িত্ব ও সৌভাগ্যের বিষয়। যারা ফিরে এসেছেন তারা নিশ্চয়ই আনন্দিত, আর যারা হজে গিয়ে মৃত্যুবরণ করেছেন তাদের জন্য রইল আমাদের গভীর দোয়া ও সমবেদনা। ونطبع على قلوبهم فهم لا يسمعون تلك القرى نقص عليك من